আসসালামু আলাইকুম। শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের 43, 44 এবং 45তম পর্ব। লিখেছেন ইলমা বেহরোজ। পাখিদের কলতানে পদ্মজার ঘুম ভাঙল। পদ্মজা জানালার ফাঁক গলে আসা দিনের আলো দেখতে পেল। সে তড়িঘড়ি করে উঠে বসে। অন্যদিন ফজরের আজানের সাথে সাথে উঠে পড়ে আজ দেরি হয়ে গেল। হেমলতা বলল, পূর্ণাকে তুলে নিয়ে যা, একসাথে অজু করে নামাজ পড়তে বস। হেমলতার কণ্ঠ শুনে পদ্মজা ঘুরে তাকালো। তিনি কোরআন শরীফ পূর্বের জায়গায় রেখে বললেন, পূর্ণাকে একটু বুঝ দিস, নামাজ পড়তে চায় না। পদ্মজা বলল, আচ্ছা আম্মা। পদ্মজা পূর্ণাকে ডেকে নিয়ে কলপারে যায়। এরপর দুই বোন একসাথে নামাজ পড়তে বসলো। নামাজ শেষ করে হেমলতার সামনে এসে দাঁড়ালো পদ্মজা। হেমলতা জানালার বাইরে তাকিয়ে আছেন। পদ্মজা হেমলতার চোখ দেখে বলল, আম্মা, তোমার চোখ এমন লাল হয়েছে কেন? হেমলতার দু চোখ হাত বুলিয়ে বললেন, রাতে ঘুম হয়নি তাই। পদ্মজা উৎকণ্ঠা বলল, কেন ঘুম হয়নি? কিরকম দেখাচ্ছে তোমাকে? বিছানায় পড়াটা শুধু বাকি। কিছু চুল পদ্মজার মুখের উপর চলে এসেছে। হেমলতা তা কানে গুজে দিয়ে আদর মাখা কণ্ঠে বলল, আজ আমার মেয়ে চলে যাবে, তাই আমি সারা রাত জেগে আদরের মেয়েকে দেখেছি। হেমলতার কথা শুনে পদ্মজা আবেগী হয়ে ওঠে। হেমলতাকে জড়িয়ে ধরে কান্না মাখা কণ্ঠে বলল, আমার খুব মনে পড়ে তোমাকে, চলো আমার সাথে, একসাথে থাকবো। তোমার না ইচ্ছা ছিল আমাকে নিয়ে শহরে থাকার? হেমলতা বলল, পাগল হয়ে গেছিস? মেয়ের জামাই বাড়িতে কেউ গিয়ে থাকে? 2-3 দিন হলে যেমন তেমন। হেমলতার শরীরের উষ্ণতা পদ্মজাকে ওম দিচ্ছে। মায়ের উষ্ণতায় কি অদ্ভুত শান্তি। পদ্মজা কান্না করে দিল। হেমলতা পদ্মজার মুখ তুলে বলল, সকাল সকাল কেউ কাঁদে? বাড়ির বউ তুই, শাশুড়ি কি করছে আগে দেখে আই যা। পদ্মজা আরো কাঁদতে থাকলো। কাঁদতে কাঁদতে চোখের জল মুছছে, আবার ভিজে যাচ্ছে, বুকটা হাহাকার করছে। কত দূর চলে যাবে সে? কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। পিছন থেকে শোনা যায় হেমলতা বলছেন, বাচ্চাদের মতো করছিস কিন্তু। পদ্মজা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে ঢোক গিলে নিজেকে শক্ত করলো। এরপর রান্নাঘরের দিকে চলে গেল। পদ্মজা ঘর ছাড়তেই হেমলতার চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। তিনি দ্রুত জল মুছেন, পালঙ্কের দিকে চেয়ে দেখেন পূর্ণা চিত হয়ে ঘুমাচ্ছে। কখন ঘুমালো? হেমলতার হাসি পেয়ে গেল। তিনি কাঁথা দিয়ে পূর্ণাকে ঢেকে দিলেন। পদ্মজা রান্নাঘরে ঢুকতেই পূর্ণার মুখ ঝমটালেন, আইসো কেন, যাও ঘুমাও গিয়া। পদ্মজা বলল, কখন এত দেরি হয়ে গেছে বুঝিনি। মিনমিনিয়ে বলল পদ্মজা। ফরিনা বলল, বুঝবে কেন, মা আইসে তো, হরির লগে তো আর মায়ের মতো মিশতে মন চায় না। পদ্মজা অবাক হয়ে তাকালো আর চোখ নামিয়ে নিয়ে বলল, আমি তো মিশতেই চাই, আপনি সব সময় রেগে থাকেন। ফরিনা বলল, মুখের উপর কথা কইবে না, যাও এখন। পদ্মজা ঘুরে দাঁড়ায় চলে যাওয়ার জন্য। ফরিনা তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, কইতেই যাইবা গা নাকি? জোর কইরা তো কাম করা উচিত, এই বুদ্ধিটাও নাই। পদ্মজা স্তব্ধ হয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকে। প্রতিদিন সে কাজ করার জন্য চোরাচুরি করে, কিন্তু ফরিনা করতে দেন না। এজন্য সে এক কথায় চলে যাচ্ছিল। আর এখন কি বলছেন? সে ব্যাপারটা হজম করে নিয়ে রান্নাঘরে ঢুকলো। ফরিনা গলার স্বর পূর্বের অবস্থানে রেখেই বললেন, হইছে, কাম করতে হইব না। এরপর তোমার মায়ে কইব 3 রাত কাম করাই তার ছেড়িটারে দিয়া, যাও বাড়াইয়া যাও। পদ্মজা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। লতিফা ঠোঁট টিপে হাসছে। ফরিনার এমন ব্যবহারের সাথে সে অভ্যস্ত। বেশ অনেকক্ষণ পর পদ্মজা বলল, আম্মা, আমি করবোটা কি? পদ্মজা মাথা থেকে ঘোমটায় সরে গেল। মুখটা দেখার মতো হয়েছে। ফরিনা পদ্মজার মুখ দেখে হেসে ফেললেন, আবার দ্রুত হাসি লুকিয়েও ফেললেন। এই মেয়েটাকে তিনি অনেক আগেই ভালোবেসে ফেলেছেন। এত শান্ত, এত নম্র ভদ্র। হেমলতাকে হিংসে হয়, হেমলতার গর্বকে হিংসে হয়। পদ্মজার ঢাকা যাওয়া নিয়ে প্রথম ঘোর আপত্তি ছিল ফরিনার, কিন্তু এখন নেই। উপর থেকে যাই বলুক না কেন, তিনি মনে মনে চান পদ্মজা পড়তে যাক, অনেক পড়ুক, অনেক বেশি পড়ুক। এই মেয়ের জন্ম রান্নাঘরে রাধার জন্য নয়, রানীর আসনে থাকার জন্য। পদ্মজা ফরিনায় 2 সেকেন্ডের মৃদু হাসি খেয়াল করেছে। সে সাহস পেল, ফরিনার কাছে সে দাঁড়ায়। ফরিনা চোখ মুখ কুঁচকে প্রশ্ন করল, ঘেঁষতাছ কেন? পদ্মজা শিমুল তোলার নাই নরম স্বরে বলল, আমার খুব মনে পড়বে আপনাকে, আপনার বকাবকিগুলো, আপনি খুব ভালো। ফরিনা তরকারিতে মশলা দিচ্ছিলেন, হাত থেমে যায়। পদ্মজার দিকে তাকান। পদ্মজা বলল, আমি আপনাকে একবার জড়িয়ে ধরবো আম্মা। ফরিনা কিছু বলতে পারলেন না। এই মেয়েটা এত অদ্ভুত, এত ভালো কেন? পদ্মজার চোখের দিকে চেয়ে অনুভব করেন কয়েক বছরের লুকানো ক্ষত জ্বলে উঠেছে। ক্ষতরা পদ্মজার সামনে উন্মোচন হতে চাইছে। কোনোভাবে কি যন্ত্রণাদায়ক এই ক্ষত সরাতে পারবে পদ্মজা? ভরসা করা যায়? পদ্মজার মায়াখানা দুটি চোখ দেখে বুকে এমন তোলপাড় শুরু হয়েছে কেন? 32 বছর আগের সেই কালো রাত্রির কথা কেন মনে পড়ে গেল? যে কালো রাত্রির জন্য আজও এই সংসার, এই বাড়িকে তিনি আপন ভাবতে পারেন না। প্রতিটা মানুষের সাথে বাজে ব্যবহার করেন। এই যন্ত্রণা কেন বুক খুঁড়ে বেরিয়ে আসতে চাইছে? উত্তরের আশায় না থেকে পদ্মজা জড়িয়ে ধরল ফরিনাকে। ফরিনা মৃদু কেঁপে উঠল। এরপর পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিলেন। পদ্মজা ফরিনার বুকে মাথা রেখে টের পেল ফরিনার বুক ধুকপুক ধুকপুক করছে।
হাওলাদার বাড়ি থেকে ডানে 2 দিক হাঁটার পর ঝাওয়া নামের একটা খালের দেখা পাওয়া যায়। খালের পাশে দাঁড়িয়ে আছে হাওলাদার বাড়ির সবাই। ট্রলার নিয়ে মাঝি অপেক্ষা করছেন। ট্রলারটি হাওলাদার বাড়ির। পদ্মজার পরনে কালো বোরখা, লাবণ্য যাবে না। সকাল থেকে তার ডায়রিয়া শুরু হয়েছে। 3-4 দিন পর আলমগীর ঢাকা নিয়ে যাবে। আজ আমির আর পদ্মজা যাচ্ছে। প্রান্ত, প্রেমা, মোর্শেদ, বাসন্তী সবাই সকালে এসেছে। সবার সাথে কথা হয়েছে। পূর্ণা হেঁচকি তুলে কাঁদছে। হেমলতা পদ্মজার 2 হাত মুঠো নিয়ে চুমু দিলেন। এরপর বললেন, ঠিকমতো পড়বি, খাবি, স্বামীর খেয়াল রাখবি, কাঁদবি না কিন্তু, একদমই কাঁদবি না। পদ্মজা বলল, তুমি কাঁদছো কেন আম্মা? হেমলতা বলল, না না, কাঁদছি না। এটা বলেও হেমলতা কেঁদে ফেললেন। পদ্মজার কান্নার বেগ বেড়ে যায়। বোরকা ভিজে একাকার। একদিকে মা, অন্যদিকে 3 ভাই বোন কেঁদেই চলেছে। হেমলতা নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন কিন্তু পারছেন না। পদ্মজা বলল, আর কেঁদো না আম্মা, তুমি অসুস্থ। হেমলতা ঢোক গিললেন কান্না আটকাতে। তারপর বললেন, কাঁদবো না, সাবধানে যাবি, দেরি হচ্ছে তো। আমির নিয়ে যাও আমার মেয়েকে। জামা, সাবধানে যাবি, নিয়মিত নামাজ পড়বি। পদ্মজা হেমলতার পাশ হয়ে সালাম করলো। পদ্মজার দেখা দেখি আমিরও করলো। বাড়ির সব গুরুজনদের সালাম করে ট্রলারে পা রাখতেই হেমলতার কণ্ঠে উচ্চারিত শব্দমালা ভেসে আসে। আমার প্রতিটা কথা মনে রাখবি, কখনো ভুলবি না। আমার মেয়ে যেন অন্য সবার চেয়ে গুণেও আলাদা হয়, শিক্ষায় কালি যেন না লাগে। পদ্মজা ফিরে যেয়ে বলল, ভুলবো না আম্মা, কখনো না। তুমি চোখের জল মুছো, আমাদের আবার দেখা হবে। হেমলতা 3য়বারের মতো চোখের জল মুছেন। এরপর হাত নেড়ে বিদায় জানান। ট্রলার ছেড়ে দেয়। পদ্মজা এক দৃষ্টিতে হেমলতার দিকে তাকিয়ে থাকে। হেমলতা চেয়ে থাকেন পদ্মজার দিকে। দুজনের চোখ বেয়ে অঝোর ধারায় বর্ষণ হচ্ছে। কাঁদছেন মোর্শেদ। তবে পদ্মজার জন্য কম, হেমলতার জন্য বেশি। হেমলতার দিনগুলো এখন আরো দুর্বিষহ হয়ে উঠবে। আরো কাঁদছেন ফরিনা। প্রতিদিন বাড়ি জুড়ে একটা সুন্দর মুখ, সুন্দর মনের জীবন্ত পুতুল মাথায় ঘোমটা দিয়ে আর হেঁটে বেরাবে না। আবারও মরে যাবে তার দিনগুলো, হারিয়ে যাবে সাদা কালোর ভিড়ে। মাদিনী নদীর ঠান্ডা আর্দ্রতা বাতাসে মিশে ছুঁয়ে দিচ্ছে পদ্মজার মুখ। জল শুকাতে শুকাতে আবার ভিজে যাচ্ছে। আমির পদ্মজার কোমর এক হাতে জড়িয়ে ধরে বলল, এবার তো থামো। আমিরের আলতো ছোঁয়ায় পদ্মজারও প্রশ্রয় পেয়ে কাঁদতে থাকলো। আমির বলল, এ তোরও বেড়ে গেছে, থামো না, আমি আসি তো। আমরা 6 মাস পর পর আসবো, অনেকদিন থেকে যাব। পদ্মজা বলল, সত্যি তো? কাজের বাহানা দেখাবেন না তো? আমির বলল, মোটেও না। আমির পদ্মজার চোখের জল মুছে দিল। এরপর চোখের পাতায় চুমু দিল। পদ্মজা নুয়ে যায়। বলল, নদীর পাড়ে থেকে কেউ দেখবে। আমির বলল, কেউ দেখবে, কেউ দেখবে, কেউ দেখবে, এই কথাটা ছাড়া আর কোনো কথা পারে না আমার বউ। পদ্মজা আমিরের দিকে একবার তাকালো। এরপর চোখের দৃষ্টি সরিয়ে বলল, আমরা ট্রলার দিয়ে ঢাকা যাব। আমির বলল, সেটা সম্ভব না, কিছুক্ষণ পরেই ট্রেনে উঠে যাব। আমির পদ্মজাকে ছোঁয়ার জন্য হাত বাড়াতেই আমিরকে হতবাক করে দিয়ে পদ্মজা ট্রলারের ভেতর ঢুকে গেল। ট্রেনের বগিতে হেঁটে সামনে এগোচ্ছে আমির। এক হাতে তার লাগেজ, অন্য হাতে পদ্মজার হাত শক্ত করে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। পদ্মজার মুখ নিকাবের আড়ালে ঢেকে রাখা। সে এদিক ওদিক তাকিয়ে আমিরকে প্রশ্ন করল, খালি সিট রেখে আমরা কোথায় যাচ্ছি? আমির বলল, কেবিনে। ততক্ষণে 2 জন 76 নম্বর কেবিনের সামনে চলে আসে। আমির দরজা ঠেলে পদ্মজাকে নিয়ে ঢুকলো। 4টা বার্থ, 4 জনের কেবিন বোঝাই যাচ্ছে। পদ্মজা বলল, আরো 2 জন আসবে কখন? ট্রেন তো ছেড়ে দিচ্ছে। আমির বলল, 4টা বার্থে আমাদের। পদ্মজা ডান পাশে বার্থে বসতে বসতে বলল, অনেক খরচ করেছেন। আমির লাগেজ জায়গা মতো রেখে পদ্মজার বাম পাশে বসলো। বলল, নিকাব খুলে, এবার কেউ আসছে না। পদ্মজা নিকাব খুলল। ঝমঝম শব্দ তুলে ট্রেন যাত্রা শুরু করেছে। আমির জানালা খুলে দিতেই পদ্মজার চুল তিরতির করে উঠতে থাকলো। পদ্মজা দ্রুত 2 হাত মুখের সামনে ধরে বাতাস থেকে রক্ষা পাওয়ার ব্যর্থ চেষ্টা করে। আমির বাম পাশের বার্থে বসে হাসলো। বলল, হাত সরাও, দেখি একটু বউটাকে। পদ্মজা 2 হাত সরালো। ঠোঁটে একা হাসি, চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে, চুল অবাধ্য হয়ে উঠছে। আমির এক হাতের উপর থুতনির ভর দিয়ে বলল, এই হাসির জন্য দুনিয়ায় এপর করতেও রাজি। পদ্মজা দাঁত বের করে হাসলো। লজ্জায় চোখ নামিয়ে নিল। আমির পদ্মজার পাশে এসে বসে পদ্মজার চুল খোপা করে দিল। তারপর বলল, এবার বোরকাটা খুলে ফেলো, গরম লাগছে না? পদ্মজা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। আমির বলল, কেউ আসবে না পদ্মাবতী, পৌঁছাতে বিকেল হবে, নিশ্চিন্তে শুধু বোরকাটা খুলতে পারো, আর কিছু খুলতে হবে না। পদ্মজার কান জিরি করে ওঠে। আমিরের উড়ুতে কিল দিয়ে বলল, ছি। আমির উচ্চস্বরে হেসে উঠল। পদ্মজা ভ্রু কুটিয়ে করে বোরকা খোলে। এরপর জানালার ধারে বসে রইল আর বলল, আমরা যে বাড়িতে যাচ্ছি আর কে কে থাকে? আমির বলল, একজন দারোয়ান আর একজন বুয়া আছে। যে বাড়ি না, ওটা তোমার বাড়ি। পদ্মজা বলল, ওনারা বিশ্বস্ত? আমির বলল, নয়তো কি এমনি রেখে এসেছি? পদ্মজা কিছু বলল না। আমির পদ্মজার পাশে ঘেঁষে বসলো। পদ্মজার কানে তুলে টোকা দিয়ে কোমর জড়িয়ে ধরল। পদ্মজা মেরুদণ্ড সোজা করে বসে। শীতল একটা অনুভূতি সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে। চোখ বুজে সম্ভবত বলে উঠল, কেউ দেখবে।
আমির ভ্রু কুঞ্চন করে চোখ তুলে তাকায়। পদ্মজা বুঝতে পারে সে ভুল শব্দ উচ্চারণ করে ফেলেছে। জিহ্বা কামড়ে আর চোখে আমিরকে দেখে হাসার চেষ্টা করলো। আমির বেশ অনেকক্ষণ তীক্ষ্ণ চোখে পদ্মজার দিকে তাকিয়ে থাকে, এরপর আরো শক্ত করে জড়িয়ে ধরে। পদ্মজার ঘাড়ে নাক ডুবিয়ে বলল, দেখুক, যা ইচ্ছে দেখুক। দরজায় টোকা দিচ্ছে কেউ। শব্দে পদ্মজার ঘুম ছুটে গেল। ধরফরিয়ে উঠে বসে। কখন ঘুমিয়ে পড়েছে মনে পড়ছে না। আমিরের কোলে তার মাথা ছিল। মানুষটা এতক্ষণ বসেছিল। পদ্মজাকে এভাবে উঠতে দেখে আমির ইশারায় শান্ত হতে বলল। পদ্মজা দ্রুত নিকাব পরে নেয়। এরপর আমির দরজা খুলল। ঝালমুড়ি নিয়ে একটা লম্বা ধরনের লোক দাঁড়িয়ে আছে। নাকটা মুখের তুলনায় একটু বেশি লম্বা। আমির বলল, এভাবে অনুমতি না নিয়ে টোকা দেওয়া অভদ্রতা। আমাদের দরকার পড়লে আপনাদের এমনিতেই খুঁজে নিতাম, আর এমন করবেন না। আপনার জন্য আমার বইয়ের ঘুম ভেঙে গেছে, নিন টাকা, ঝালমুড়ি দিন। লোকটি বেশ আনন্দ নিয়ে ঝালমুড়ি বানিয়ে দিল। বোধহয় আর বিক্রি হয়নি, হতে পারে আমিরই প্রথম কাস্টমার। লোকটি চলে গেল। আমির কেবিনে ঢুকিয়ে দরজা বন্ধ করলো। তারপর পদ্মজাকে বলল, একজন লোক ঝালমুড়ি বিক্রি করতে এসেছিল, এই নাও খাও, এরপর আবার ঘুমাও। দুজনে একসাথে ঝালমুড়ি খেতে খেতে সুখ দুঃখের গল্প শুরু করে। আমির তার শহরে জীবনের গতিবিধি বলছে, কখন কখন বাসায় থাকে, কিভাবে ব্যবসায় সময় দেয়। পদ্মজা মন দিয়ে শুনছে। একসময় পদ্মজা বলল, একটা কথা জানার ছিল। আমির বলল, কি কথা? পদ্মজা বলল, আমার মনে হচ্ছে আপনাদের বাড়িতে লুকানো কোনো একটা ব্যাপার আছে। শুধু মনে হচ্ছে না, একদম নিশ্চিত আমি। আমির উৎসুক হয়ে ঝোঁকে বসলো। আগ্রহভাবে জানতে চাইল কিরকম। পদ্মজা আরও এগিয়ে আসে। আকাশে দুপুরের কড়া রোদ। সলাৎ করে রোদের ঝিলিক জানালা গলে কেবিনে ঢুকে আবার হারিয়ে যাচ্ছে। বাতাস ভ্যাপসা গরম, মাঝে মাঝে শীতল ঠান্ডা। সেসব উপেক্ষা করে পদ্মজা তার ভেতরের সন্দেহগুলো বলতে শুরু করলো। রুম্পা ভাবিকে বন্দি করে রাখা হয়েছে, আমি নিশ্চিত। কেন বন্দি করে রাখা হয়েছে সেটার দাদু জানেন। উনি সবসময় রুম্পা ভাবির ঘরের দরজায় নজর রাখেন। আমি অনেকবার ঢুকতে চেয়েছিলাম, পারিনি। বাড়ির পিছনের জঙ্গলে কিছু একটা আছে। সেটা ভূত জিন জাতীয় কিছু না, অন্য কিছু। এমনটা মনে হওয়ার তেমন কারণ নেই। আমার অকারণে মনে হয়েছে জঙ্গলটা আপনা আপনি সৃষ্টি হয়নি, আর ভয়ঙ্কর হয়নি। কেউ বা কারাই জঙ্গলটিকে যত্ন করে তৈরি করেছে, ভয়ঙ্কর করে সাজিয়েছে। এছাড়া বাড়ির সবাইকে আমার সন্দেহ হয়। এ ব্যাপারে আপনি কি বলেন? আমির একটু অবাক হলো না, মুখের প্রকাশভঙ্গি পাল্টালো না। সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানি আমি এসব। পদ্মজা আমিরের দুহাত খামচে ধরে এক নিঃশ্বাসে বলল, আমাকে বলুন, অনুরোধ লাগে বলুন, আমি শুনতে চাই। অনেকদিন ধরে নিজের ভেতর পুষে রেখেছি। আমির অসহায় দৃষ্টিতে তাকালো, বলল, আমার ধারণা তোমার ধারণা অবধি সীমাবদ্ধ, এর বাইরে কিছু জানি না। এই রহস্য খুঁজে বের করার ইচ্ছে হওয়া সত্ত্বেও আমি হজম করেছি, আমার ইচ্ছে মাটি চাপা দিয়েছি। আমিরের গলাটা কেমন শোনালো। পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে বলল, কেন কেন দিয়েছেন? আমির হাসলো, বলল, ধুর, এখন এসব গল্প করার সময়, শুনো এরপর কি করব। পদ্মজা কথার মাঝে আটকে দিয়ে সঙ্গে সঙ্গে বলল, কথা ঘুরাবেন না। আমি খেয়াল করেছি হাওলাদার বাড়ির প্রতি আপনি উদাসীন, কোনো ব্যাপার পাত্তা দেন না। সবসময় বাড়ির চেয়ে দূরে দূরে থাকেন, কোনো ঘটনায় নিজেকে জড়ান না। কেন নিজেকে ঘুরিয়ে রাখেন? আমিরের দৃষ্টি অস্থির। সে এক হাতে ব্যর্থ খামচে ধরার চেষ্টা করে, ঘন ঘন শ্বাস নেই। পদ্মজা খুব অবাক হয়, আমিরের এত কষ্ট হচ্ছে কেন? পদ্মজা উৎকণ্ঠা, কি হলো আপনার, কোথায় কষ্ট হচ্ছে? আমির বলল, না কিছু হয়নি। এই পদ্মজা। আমির চট করে পদ্মজার দুই হাত শক্ত করে ধরল, চোখ দুটিতে ভয়। পদ্মজা আমিরের চোখের দিকে তাকালো। আমির বলল, আমার তোমাকে অনেক কিছু বলার আছে, অনেকবার বলতে গিয়েও পারিনি। আজ যখন কথা উঠেছে, আচ্ছা পদ্মজা, আমার পরিচয় জেনে আমাকে ছেড়ে যাবে না তো? আমি তোমাকে হারালে একাকিত্বে ধুকে ধুকে নিঃশেষ হয়ে যাব। আমার জীবনের একমাত্র সুখের আলো তুমি। পদ্মজার হৃৎপিণ্ড থমকে গেল। সে পরিস্থিতি বুঝে উঠতে পারছে না। আমিরের উত্তরের আশায় চাতক পাখির মতো তাকিয়ে আছে। পদ্মজা ধীর কণ্ঠে বলল, লুকানো সব কথা বলুন আমাকে। আপনি আমার স্বামী, আপনাকে ছেড়ে যাওয়ার কথা আমি কখনো ভাবি না, বিশ্বাস করুন। আমির নতজানু হয়ে বলল, আমি আমার আব্বার অবৈধ সন্তান। আমার জন্মদাত্রীর জন্ম দিয়েই মারা যায়, দিয়ে যায় অভিশপ্ত জীবন। পদ্মজার দুই পা কেঁপে ওঠে, মাথা ভন ভন করে ওঠে। শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত গড়িয়ে যায়। আমির ঢোক গিলে আবার বলল, আমার জন্মদাত্রী মারা যাওয়ার পর আব্বা আমাকে নিয়ে আসেন। আমার বর্তমান আম্মা আমাকে দেখে খুব রেগে যান, কিছুতেই আমাকে মানতে চায়নি। তখন ছেলে মেয়ে ছিল না আম্মার, তাই মাস ঘুরতেই আমাকে মেনে নিল, ছেলের মতো আদর শুরু করলো। এসব দাদুর মুখে পরে শুনেছি। আব্বা আমাকে তুলে এনে জায়গা দিলেও সন্তানের মতো ভালোবাসেননি কখনো। যখন আমার 11 বছর, আমি আর রেদওয়ান একসাথে জানতে পারি আমি আব্বার অবৈধ সন্তান। আব্বা আবার রেদওয়ানকে খুব আদর করতেন। রেদওয়ান ছোট থেকেই আমার সাথে ভেজাল করত, ঝগড়া করত। যখন এমন একটা খবর জানতে পারলো, ও আরো হিংস্র হয়ে ওঠে। আমি তখন অনেক শুকনো আর রোগা ছিলাম। রেদওয়ান স্বাস্থ্যবান, তেজি ছিল। আব্বার এমন ছেলেই পছন্দ। কেন পছন্দ জানি না। 19 থেকে 20 হলেই রেদওয়ান খুব মারতো আমাকে। আব্বার কাছে বিচার দিলে রেদওয়ান আরো 10টা বানিয়ে বলতো।
তখন আব্বা আমাকে মারতেন। রেদওয়ান একবার আমাকে জঙ্গলে বেঁধে ফেলে রেখেছিল। 1.5 দিন পার হয়েছিল। রাতে ভয়ে প্যান্টে প্রস্রাব করে দিয়েছি, মুখ বাঁধা ছিল। তাই এত চিৎকার করেছি তবুও কেউ শোনেনি। বুক ভয় কাঁপছিল। মনের ভয় মিশিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত দানব দেখেছি। বাঁচানোর মতো কেউ ছিল না। 1.5 দিনের সময় আমাদের বাড়িতে কাজ করতেন ফকির মিয়া নামের একজন। উনি আমাকে জঙ্গলে বাঁধা অবস্থায় পান। বাড়িতে বৈঠক বসে। রেদওয়ানকে 2টো বেতের বাড়ি দিয়ে ছেড়ে দেওয়া হয়। রেদওয়ান এক তো বলিষ্ঠবান, তার উপর আমার 2 বছরের বড়। কিছুতেই পেরে উঠতাম না। পানিতে ঠেসে ধরে রেখেছে অনেকবার। তার মস্তিষ্ক অসুস্থ। আমার জীবন জাহান্নাম হয়ে ওঠে। আম্মাকে বললেও আম্মা বাঁচাতে পারতেন না, সবসময় নিশ্চুপ। কষ্ট থেকে বাঁচার জন্য যখন আমার 15 বছর বয়স, শীতের রাতে পালিয়ে যাই। শীতে কাঁপতে কাঁপতে খেতে অজ্ঞান হয়ে পড়ে যাই। এর পরের দিন চোখ খুলে দেখি আমি হাওলাদার বাড়িতে। আমার সামনে রেদওয়ান, আব্বা, চাচা, আম্মা সবাই। বুঝে যাই আমার কোনো জায়গা নেই আর। এখানেই থাকতে হবে, যতই কষ্ট হোক থাকতে হবে। আমিরের কণ্ঠে স্পষ্ট কান্না। চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। পদ্মজা হেসকি তুলে কাঁদছে। আমির অশ্রু সজল চোখ মেলে পদ্মজার দিকে তাকালো, হেসে ফেলল। পদ্মজার 2 চোখের জল মুছে দিয়ে বলল, আরে পাগলি, কাঁদছো কেন? এসব তো পুরনো কথা। আমার পড়াশোনাটা আবার চলছিল ভালোই। আমি ভালো ছাত্র ছিলাম। এদিক দিয়ে বুদ্ধিমান ছিলাম। সবসময় ভালো ফলাফল ছিল। এজন্য কদর একটু হলেও পেতাম। যখন আমার 18 বছর বয়স, বাড়িতে অস্বাভাবিক কিছু অনুভব করি। রাত করে অদ্ভুত কিছুর শব্দ শুনি। জঙ্গলে আলো দেখতে পাই। চাচাকে প্রায় রাতে জঙ্গলে যেতে দেখি। রেদওয়ান আর চাচা মিলে কিছু একটা নিয়ে সবসময় আলাপ করত। ওদের চোখ মুখে থাকতো লুকোচুরির খেলা। আমি একদিন রাতে চাচাকে অনুসরণ করি। প্রায় 10 মিনিট হাঁটার পর চাচা দেখে ফেলে। এই ভুলের জন্য কম মার খেতে হয়নি সেদিন। তবুও বেহায়ার মতো কয়েকদিন পর আবার অনুসরণ করি। রেদওয়ান পিছনে ছিল, দেখিনি। আব্বা সেদিন অনেক মারলো, দা ছুঁড়ে মারলো। এই যে থুতুনির দাগটা, এটা সেই দায়ের আঘাত। এক সময় আব্বা আমাকে নিয়ে আলোচনায় বসলেন। বললেন আমাকে শহরে পাঠাবেন লেখাপড়ার জন্য। কোনো ব্যবসা করতে চাইলে তারও সুযোগ করে দিবেন। আমি যেন এই বাড়ি আর বাড়ির আশপাশ নিয়ে মাথা না ঘামাই। আমি মেনে নেই। রেদওয়ানের সাথে থাকতে হবে না আর। এর চেয়ে আনন্দের কি আছে? চলে আসি ঢাকা। শুরু হয় নিজের জায়গা শক্ত করার যুদ্ধ। এখানে এসেও অনেক অপমান সহ্য করতে হয়, তবুও থেমে থাকিনি। যুদ্ধ করে চলেছি। আমাকে বাঁচতে হবে, মানুষের মতো বাঁচতে হবে, কারো লাথি খেয়ে না। যখন আমার 23 বছর, তখন থেকে আমার কদর বেড়ে যায়। ব্যবসায় মোটামুটি সফল হই। ভাগ্য ভালো ছিল আমার। অতিরিক্ত পরিশ্রম আমাকে নিরাশ করেনি। তখন আব্বা আমার প্রশংসায় পঞ্চমুখ। রেদওয়ান আগের মতো হাত তোলার সাহস পায় না। সেই আমি আজ এই জায়গায়। এখন আমার যে অবস্থান, হাওলাদার বাড়ির কারোর সাহস নেই আমার চোখের দিকে তাকানোর। আমি চাইলেই শোধ নিতে পারি, কিন্তু নিব না। তারা থাকুক তাদের মতো। রেদওয়ান ছোটবেলা যা করেছে মেনে নিয়েছি। এখন তোমার দিকেও নজর দিয়েছে। ওর নজর আমার বাড়ি, গাড়ি, অফিস, গুডাউনেও আছে। আমি টের পাই। ও পারলে আমাকে খুন করে দিত, কিন্তু পারে না। আমার ক্ষমতার কাছাকাছিও তার জায়গা নেই। এখন আমার নিজের একটা বিশাল রাজত্ব আছে। আমার অহংকার করার মতো অনেক কিছু আছে। হাওলাদার বাড়ির কেউ কেউ মিলে আমাকে নিয়ে কোনো পরিকল্পনা করছে, আমি নিশ্চিত। তাই হাওলাদার বাড়িতে আমি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আম্মা ছাড়া ওই বাড়ির সবাই ভালোবাসার মুখোশ মাত্র। আমার দরকার ছিল একজন ভালো মনের সঙ্গী। আমি পেয়ে গেছি। আমার কিছু আর দরকার নেই। আমি আমার অর্ধাঙ্গিনীকে তার আসল সংসারে নিয়ে যাচ্ছি। এখন আমার মন শান্ত, কোনো চিন্তা নেই। খুব বেশি সুখী মনে হচ্ছে। আমির পদ্মজার হাতে চুমু খেলো। পদ্মজা তখনও কাঁদছে। সে আচমকা আমিরকে জড়িয়ে ধরল, গভীরভাবে শক্ত করে। এরপর কান্নামাখা কণ্ঠে বলল, আমি কখনো আপনাকে কষ্ট দিব না, কোনোদিন না। কেউ আপনাকে ছুতে আসলে আমি তার গর্দান নিব। আমি উন্মাদ হয়ে তাকে ছিঁড়ে কুটি কুটি করব। আমির বলল, কারো সেই ক্ষমতা নেই আর। মিছে মিছে ভয় পাচ্ছ। পদ্মজা আরও শক্ত করে ধরার চেষ্টা করে। আমির পদ্মজার পিঠে হাত বুলিয়ে বলল, এই প্রথম আমার বইয়ের গভীর আলিঙ্গন পেলাম। ভালো লাগছে, ছেড়ো না কিন্তু। প্ল্যাটফর্মে হাঁটছে ওরা। আমির পদ্মজার এক হাত ধরে রেখেছে। খুব দ্রুত হাঁটছে। পদ্মজা তাল মেলাতে পারছে না, চেষ্টা করছে। মোটর গাড়ি নিয়ে একজন কালো চশমা পরা লোক অপেক্ষা করছিল। আমির সেখানে গিয়ে থামে। লোকটা সালাম দিয়ে গাড়ির দরজা খুলে দিল। ব্যাগ জায়গা মতো রাখে। আমির আগে পদ্মজাকে উঠতে বলল। পদ্মজা অবাক হয়। এরকম গাড়ির সাথে সরাসরি পরিচয় নেই তার, কিন্তু প্রকাশ করলো না। আমিরের কথা মতো গাড়িতে উঠে বসলো। এরপর আমির উঠলো। গাড়ি চলতে শুরু করে। আমির পদ্মজাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, আমাদের নিজস্ব গাড়ি, কথা ছিল কিন্তু। আমরা গাড়ি দিয়ে রাত বেড়াতে যখন তখন ঘুরতে বের হবো। পদ্মজা কিছু বলল না। সে উপভোগ করছে নতুন জীবন। ঘণ্টাখানেকের মধ্যে একটা বাড়ির সামনে গাড়ি থামে। কালো চশমা পরা লোকটা দ্রুত গাড়ি থেকে নেমে আমিরের ডান পাশের দরজা খুলে দিল। আমির পদ্মজাকে নিয়ে নামলো। পদ্মজা বাড়িটা দেখে মুগ্ধ হয়। ডুপ্লেক্স বাড়ি। একজন দারোয়ান দৌড়ে এসে সালাম দিল। পদ্মজার সাথে পরিচয় হলো। এরপর আসে একজন মধ্যবয়স্ক নারী।
উনি বোধহয় বাড়ির কাজের লোক। সবাই একসাথে বাড়ির ভেতর ঢুকলো। পদ্মজা তার নতুন বাড়ি মন দিয়ে দেখছে। পূর্ব দিক থেকে সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল বিশাল বৈঠকখানা উত্তর দক্ষিণে লম্বা, দক্ষিণ পাশে বারান্দা, তাতে নানা ধরনের ফুল ফুটে আছে টবের মধ্যে। মনে হবে যেন একটা ছোটখাটো বাগান। বৈঠকখানার দক্ষিণ পশ্চিম কোণার দিকে বেশ বড় শোবার ঘর। পদ্মজা প্রশ্ন করার আগেই আমির বলল, না, এটা আমাদের ঘর না। উত্তর পশ্চিম কোণার দিকে রান্নাঘর এবং টয়লেট, আর এই দুয়ের মাঝে মানে বৈঠকখানার পশ্চিম দিকের মাঝখানটায় খাওয়ার ঘর। বৈঠকখানার মাথার উপর দিকে তাকালে সেখানে সোনালী কালারের ছাড়পাতি ঝুলছে। বৈঠকখানার উত্তর দিকে একটা সিঁড়ি সাপের মতো পেঁচিয়ে উপর দিকে উঠে গেছে। আমির পদ্মজাকে নিয়ে সেদিকে হাঁটে। সিঁড়ি পেরোনোর পর হাতের বাঁ দিকে অনেক বড় একটা শোবার ঘর, দামি দামি জিনিসের সৌন্দর্য আকাশ ছোঁয়া। দুজন একসাথে ঢুকে পদ্মজা চোখ ঘুরিয়ে সবকিছু দেখছে। আমির বলল, গোসল করে নাও। পদ্মজা বোরকা খুলে কলপার খুঁজতে থাকলো। আমির গোসলখানার দরজা খুলে দিয়ে বলল, এই যে এদিকে। দুজন একসাথে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো। পদ্মজা 2 তলাটা আরেকটু দেখার জন্য ডান দিকে মোড় নিল। প্রথমে চোখ পড়ল বড় ব্যালকনি, এরপর আরেকটা শোবার ঘর। ব্যালকনিতে লতা পাতার ছোট ছোট টব। বিরাট অট্টালিকায় সুখের সাথে কেটে যায় 5 মাস। লাবণ্য দেশ ছেড়েছে 2 মাস হলো। পুয়া কাজ ছেড়ে দিয়েছে 3 মাস। পদ্মজার কাজের লোক নিতে দিল না। সে এক হাতেই নাকি সব পারবে। তবুও আমির একটা 12-13 বছর বয়সী মেয়ে রেখেছেন সাহায্যের জন্য। ভোরের নামাজ পড়ে রান্না বান্না করে পদ্মজা, এরপর শাড়ি পাল্টে নেই কলেজে যাওয়ার জন্য। আমিরকে ব্লেজার টাই পরতে সাহায্য করে। প্রথম যেদিন আমিরকে ব্লেজার পরতে দেখেছিল, অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, এই পোশাকের নাম কি? আপনাকে খুব বেশি সুন্দর দেখাচ্ছে। আমির হেসে জবাব দিয়েছিল, ব্লেজার, বাইরে থেকে আনা। এমন অনেক কিছু পদ্মজার অজানা ছিল, সবকিছু এখন তার চেনা জানা। এই বিলাসবহুল জীবন বেশ ভালো করেই উপভোগ করছে। মানুষটা সারাদিন ব্যস্ত থাকে, তবুও ফাঁক ফোকরে টেলিফোনে যোগাযোগ করে। পদ্মজাকে নিয়ে গুডাউন দেখিয়েছে, অফিস দেখিয়েছে, সবকিছু সাজানো গোছানো। গুডাউনে বিভিন্ন ধরনের পণ্য, কত কত রকমের দ্রব্য। পদ্মজার জীবনে ভালোবাসা এবং অর্থ দুটোই চাওয়ার চেয়ে বেশি পেয়েছে। সকাল 9টা বাজে। আমির তাড়াহুড়ো করছে, তার নাকি আজ দরকারি মিটিং আছে। পদ্মজা শাড়ির আঁচল কোমরে গুজে দৌড়ে দৌড়ে খাবার পরিবেশন করছে। আমির 2 তলা থেকে নেমেই বলল, আমি গিয়ে গাড়ি পাঠিয়ে দিচ্ছি, কলেজে চলে যেও। পদ্মজা বলল, আরে খেয়ে যাবেন তো? আমির বলল, আরে সময় নেই, আসছি। পদ্মজা বলল, খেয়ে যান না। আমির বলল, বলছি তো তারা আছে, জোরাজুরি করছো কেন? আমির দ্রুত বেরিয়ে যায়, পিছু ডাকতে নেই, তাই পদ্মজা ডাকলো না। মোনাকে ডেকে বলল, খেয়ে নাও তুমি। মোনা পদ্মজার সহকারী, পদ্মজার ছোটখাটো ফরমাইশ পালন করে। পদ্মজা বৈঠকখানায় গিয়ে বসে। আজ কলেজে যেতে ভালো লাগছে না। ভোরে একটা খারাপ স্বপ্ন দেখেছে। মায়ের কথা খুব মনে পড়ছে। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। অকারণে মন বিষণ্ণতায় ছেয়ে আছে। অকারণেও না বোধ হয় আমির বিরক্ত হয়ে কথা বলেছে। এজন্যই বোধহয় মন আকাশে বৃষ্টি নেমেছে। পদ্মজা পুরোটা দিন উপন্যাস পড়ে কাটিয়ে দিল। সন্ধ্যার আগ মুহূর্তে কলিং বেল বাজে। পদ্মজা দ্রুত গিয়ে দরজা খুলে দিল। আমির দাঁড়িয়ে আছে। বাইরে বাতাস। পদ্মজা বলল, আসুন। আমির ভেতরে আসে না, সেটাই দাঁড়িয়ে থেকে তাকিয়ে আছে পদ্মজার দিকে। পদ্মজা কপাল কুঁচকালো, বলল, কি হলো, আসুন। আমির চট করে পদ্মজাকে কোলে তুলে নিল। পদ্মজা চেঁচিয়ে ওঠে বলল, কেউ দেখবে। আমির মোনাকে ডাকলো, মোনা কই রে, দেখে যা। পদ্মজা বলল, আপনি ওকে ডাকছেন কেন? আমির বলল, এবার কাউকে দেখাবো। উফ আল্লাহ, এবার ছাড়ুন তো। পদ্মজা বলল, মোনা, এই মোনা। মোনা 2 তলা থেকে নেমে আসে। আমির মোনাকে দেখে বলল, এই দেখ, তোর আপাকে কোলে নিয়েছি, দাঁড়া, তোর সামনে একটু আদর করি। পদ্মজা শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেললো। চাপা স্বরে বলল, মোনা কি ভাববে? আমি আর বলবো না, কেউ দেখবে, ছেড়ে দিন। আমির পদ্মজাকে নামিয়ে দিল। মোনা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। সে কি করবে বুঝতে পারছে না। আমির বলল, যা, ঘরে যা। মোনা যেন এটা শোনার অপেক্ষায় ছিল, দৌড়ে চলে যায়। পদ্মজা হাফ ছেড়ে বাঁচল। আমিরকে গুরুজনদের মতো বলল, আক্কেল জ্ঞান কখন হবে আপনার? বয়স তো কম হলো না। অবিকল পদ্মজার কথার ধরন অনুসরণ করে আমির বলল, আর কতদিন কেউ দেখবে কথাটা মুখে থাকবে? বিয়ের তো কম দিন হলো না। পদ্মজা বলল, আপনি কালা চাঁদ না, কালা মহিষ। আমির বলল, এটা পূর্ণা বলতো তো। আর হ্যাঁ, আমি মোটেও কালো না। পদ্মজা বলল, তো কি? এই যে দেখুন দেখুন, আমার হাত আর আপনার হাত দেখুন। পদ্মজা হাত বাড়িয়ে দেখায়। আমির খপ করে পদ্মজার হাতে চুমু খেয়ে বলল, এই হাত আমারও। পদ্মজা বলল, ঠেসে ধরা ছাড়া আর কিছু পারেন না আপনি, ছাড়ুন। আমির পদ্মজার হাত ছেড়ে দিয়ে হাসতে থাকলো। দেখতে দেখতে চলে এসেছে শীতকাল। সকাল 10টা বাজে, অথচ কুয়াশার চাদরে চারিদিকে ঢাকা। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে পদ্মজা। মনটা কুকাইছে, বুকে অজানা একটা ঝড় বইছে। স্থির হয়ে কোথাও দাঁড়াতে পারছে না। ঢাকা আসার পর থেকে নিয়মিত পূর্ণা লেখা চিঠি পেত। প্রায় 4 মাস হলো বাড়ি থেকে কোনো চিঠি আসছে না। পদ্মজা 9টা চিঠি পাঠিয়েছে, একটারও উত্তর আসেনি। বাড়ির সবার কথা খুব মনে পড়ছে। ব্যালকনি ছেড়ে রুমে চলে আসে পদ্মজা। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে হারিয়ে যায়। একটা স্বপ্ন দেখে।
হাওলাদার বাড়িতে টেলিফোন এনেছে। পূর্ণা হাওলাদার বাড়িতে এসে পদ্মজার সাথে যোগাযোগ করে। পদ্মজা কথা বলতেই উপাস থেকে পূর্ণার উল্লাস ভেসে আসে, আপা, এই আপা, আমি তোমার গলার স্বর শুনতেছি, তুমি শুনছো? পদ্মজা বলল, শুনছি। কেমন আছিস? আম্মা কেমন আছে? বাড়ির সবাই ভালো আছে? পূর্ণা বলল, সবাই ভালো, তুমি কেমন আছো? আমার বিশ্বাস হচ্ছে না, তোমার গলার স্বর শুনছি। পদ্মজা বলল, আচ্ছা শোন, আশেপাশে কেউ আছে? পূর্ণা বলল, খালাম্মা আছে। পদ্মজা বলল, এই বাড়িতে আর আসবি না, আমি যতদিন না আসবো মনে রাখবি। পূর্ণা বলল, কেন কেন আপা? পদ্মজা বলল, মানা করছি, শুনবি। পূর্ণা বলল, আচ্ছা, কিন্তু আমি ভেবেছিলাম এবার প্রতিদিন দুলাভাইয়ের বাড়িতে আসবো আর তোমার সাথে কথা বলবো। পদ্মজা বলল, আবার যখন আসবো আমাদের বাড়িতে টেলিফোন নিয়ে আসবো, এরপর প্রতিদিন আমাদের কথা হবে। এখন আমার মানা শোন। পূর্ণা বলল, টাকা কই পাবে? পদ্মজা বলল, সেদিন উনি বলেছেন নিয়ে আসবেন, আমি মানা করেছিলাম, বললেন তুমি আনন্দে থাকলেই আমার সুখ, তোমার সুখের জন্যই এখন আমার সব, আর কি বলার। পূর্ণা বলল, দুলাভাই খুব ভালো তাই না আপা? পদ্মজা বলল, হ্যাঁ, আমার শরীর সত্যি ভালো আছে। পূর্ণা বলল, আছে, আগের চেয়ে ভালো। পদ্মজা বলল, খেয়াল রাখিস আম্মার। পূর্ণা বলল, রাখবো। বাতাসটা বেড়েছে, পদ্মজার গা কাটা দিচ্ছে। আচমকায় ঘুমটা ভেঙে যায়, চট করে উঠে বসে। হাতের দিকে তাকিয়ে দেখলো টেলিফোন নেই। একদম বাস্তবের মতো অনুভূতি হচ্ছিল। পদ্মজা দেয়াল ঘড়িতে দেখে 11টা বাজে। টেলিফোন পুরো দেশে হাতে গোনা কয়েকজনের বাসায় আছে। সেখানে গ্রামে টেলিফোন যোগাযোগ করা যাবে ভাবা হাস্যকর। পদ্মজা বিছানা ছেড়ে ড্রয়িং রুমে চলে আসে। কপালে হাত দিয়ে দেখে গায়ে জ্বর এসেছে। পূর্ণার সাথে কথা বলতে ইচ্ছে করছে। সে দীর্ঘশ্বাস ছাড়লো। রান্নাঘরে যেতে যেতে ডাকলো, মোনা। পরক্ষণেই মনে পড়ল, মোনা তো বাসায় নেই, দুদিন আগে বাড়িতে গিয়েছে, খুব একা লাগছে তার। সবকিছু রান্না করা আছে, আর কি রাখবে, এক কাপ চা বানিয়ে খাওয়া যায়। পদ্মজা এক কাপ চা নিয়ে ড্রয়িং রুমে জানালার পাশে ঘেঁষে বসলো। গ্রামের সোনালী দিনগুলোর কথা মনে পড়ছে। মোর্শেদ প্রথম যেদিন সোয়েটার কিনে দিয়েছিলেন, সেই দিনটার কথা মনে পড়ছে। সকাল সকাল উঠে খেজুর রস দিয়ে পিঠা খাওয়া, কত লোভনীয় সেই দিনগুলো। কলিং বেল বেজে উঠল। অসময়ে কলিং বেল শুনে পদ্মজা অবাক হলো। আমির তো এখন আসবে না, 2 ঘন্টা আগেই বের হলো, তাহলে কে এসেছে? গায়ে শাল টেনে নিল সে। এরপর দরজা খুলল। দরজার সামনে আমির দাঁড়িয়ে আছে। পদ্মজা অবাক হয়ে জানতে চাইল, এত দ্রুত? আমির বলল, তৈরি হও, বাড়িতে যাব। পদ্মজা চোখের পলক ফেলে আবার তাকালো, বলল, বাড়িতে মানে অলন্দপুর? আমির দরজা লাগিয়ে দিয়ে বলল, হ্যাঁ, দ্রুত যাও, শাড়ি পাল্টাও। পদ্মজা উৎকণ্ঠা হয়ে বলল, হুট করে যে কোনো খারাপ খবর? আমির হেসে বলল, তেমন কিছু না, কয়দিন ধরে দেখছি মন খারাপ করে বসে থাকো, তাই হুট করে যাওয়ার কথা ভাবলাম। তোমার কলেজ তো শীতেই বন্ধ আছে, আমি 1 সপ্তাহের জন্য ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়েছি। আর আলমগীর ভাই এসেছে, কোনো চিন্তা নেই। এবার দ্রুত যাও, ট্রেন 12টায়, আজকে শেষ ট্রেন কিন্তু এটা, আমি তৈরি আছি। শুধু লাগেজে 2-3টা শার্ট ঢুকিয়ে নিলেই হবে। পদ্মজা আর কিছু বলল না, ছুটে যায় 2 তলার। তার হৃৎপিণ্ড খুশিতে দামামা বাজাচ্ছে। 10 মিনিটের ব্যবধানে শাড়ি পাল্টে লাগেজে গুছিয়ে ফেললো। দুজন বেরিয়ে পড়ে। গন্তব্য অলন্দপুর। দীর্ঘ 8 মাস পর জন্মস্থান, জন্মদাত্রী, জন্মদাতা, ভাই বোন সবাইকে দেখতে পাবে পদ্মজা। ভেতরে ভেতরে উত্তেজনা এতটাই কাজ করছে যে শীতের প্রকোপ টেরই পাচ্ছে না সে। কেবিনে ঢোকার পর থেকে বারবার একটা কথাই বলে চলেছে পদ্মজা, কতদিন পর যাচ্ছি। আম্মা হুট করে আমাকে দেখে জ্ঞান না হারিয়ে ফেলে, পূর্ণা নিশ্চিত জ্ঞান হারাবে। আমির হাসলো। পদ্মজার এক হাত মুঠোয় নিয়ে বলল, আসো গল্প করি। পদ্মজা তাকালো। তার চোখ দুটি হাসছে, চিকমিক করছে। সে প্রশ্ন করল, আলমগীর ভাইয়া আমাদের বাসায় উঠবেন? আমির বলল, না, অফিসেই থাকবে। পদ্মজা বলল, রানী আপা ভালো আছে, কিছু বলেছে? আমির চুল ঠিক করতে করতে ব্যথিত স্বরে বলল, ওর জীবনটা নষ্ট হয়ে গেছে, বাচ্চা নষ্ট করতে দিল না, এরপর মৃত বাচ্চা জন্ম দিল, এখন অবস্থা আরো করুন, ঘরেই বন্দি। পদ্মজা বলল, ইস, খারাপ লাগে ভাবলে, মানুষের কপাল এত খারাপ কি করে হয়। মোরাল বাড়ির সড়ক দেখা যাচ্ছে। পদ্মজা খুশিতে আত্মহারা, দ্রুত হাঁটছে। সে কখনো বাহারি শাড়ি বোরখা পরে না, আজ পরেছে। শাড়ি বোরখা দুটোতেই ভারী কাজ, চকচক করা ছোট ছোট পাথর। দেখলেই মনে হয় হীরাপান্না চিকচিক করছে। সে তার মাকে দেখাতে চায় সে কতটা সুখী, কোনো কমতি নেই তার জীবনে। মোরাল বাড়ির গেটে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতেই সব আনন্দ উল্লাস নিভে যায়। পূর্ণা, প্রেমা দাঁড়িয়ে আছে। দুজনকে চেনা যাচ্ছে না, শুকিয়ে কয়লা হয়ে গেছে, চোখ গর্তে ঢুকে গেছে, গলা ভাঙা, গায়ে শুধু হাড্ডি। মনে হচ্ছে কতদিন অনাহারে কাটিয়েছে। পূর্ণা পদ্মজাকে দেখেই আপা বলে কেঁদে উঠল। ছুটে না এসে মাটিতে দপ করে শব্দ তুলে বসে পড়ল। প্রেমা দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। পদ্মজা বাকরুদ্ধ, অজানা আশঙ্কায় গলা শুকিয়ে আসে। চোখ দুটো খুঁজতে থাকলো মাকে। পদ্মজা আমিরের দিকে তাকালো। আমিরের চোখ অস্থির। পদ্মজা প্রেমার মাথায় হাত বুলিয়ে দিল। আর চোখে দেখে পূর্ণা হাউমাউ করে কাঁদছে। কেন আসছে না ছুটে, কিসের এত কষ্ট ওর?
পদ্মজা এগিয়ে আসে, পূর্ণাকে টেনে তুলে ক্ষীণস্বরে বলল, এত শুকিয়েছিস কেন? আম্মা আম্মা ভালো আছে? আপা আপারে বলে পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরল পূর্ণা। কয়েক জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে, অজ্ঞাত ভয়ে গলা দিয়ে কথা আসছে না তার। পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে ঘরের ভেতর ঢুকলো পদ্মজা। সদর ঘরে চেনা অনেকগুলো মুখ, প্রতিবেশী সবাই, আপন মানুষগুলো কোথায়? পদ্মজা আরো 2 পা এগিয়ে আসে, উঠান থেকে মঞ্জুরার কণ্ঠ ভেসে আসে, পদ্ম আইসো পদ্ম। সদর ঘরের মাঝখানে পাটিতে শুয়ে আছেন হেমলতা, গায়ের উপর কাঁথা, মেরুদণ্ড সোজা করে শুয়ে আছে, গোলাপ জলের ঘ্রাণ চারপাশে। পদ্মজার বুকের হাড়গুলো যেন গুরু গুরু হতে শুরু করলো, বুকে এত ব্যথা হচ্ছে। সে হেমলতার পাশে বসলো, নিস্তরঙ্গ গলায় ডাকলো, আম্মা ও আম্মা। হেমলতা পিটপিট করে তাকায়, চোখ দুটি খোলা, গাল ভেঙে গেছে, চোখ দুটি গভীর গর্তের আড়ালে হারিয়ে যাওয়ার পথে। পদ্মজার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন, চিনতে পারলেন না। পদ্মজা হেমলতার এক হাত মুঠোয় নিয়ে চুমু দিল, 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে হেমলতার হাতে। তাতেও হেমলতার ভুরুক্ষেপ নেই, তিনি নিজের মতো ঘরের ছাদের দিকে তাকিয়ে আছেন। মঞ্জুরা সদর ঘরে ঢুকেই বিলাপ শুরু করে মাত্র পদ্মজা জোরে চেঁচিয়ে উঠল, চুপ করো, কেউ কাঁদবে না, চুপ করো। সবার কান্না থেমে যায়। পদ্মজা হেমলতাকে বলল, ও আম্মা কথা বলো, আমি তোমার পদ্মজা, তোমার আদরের পদ্মজা। পূর্ণা বলল, আম্মা 4 মাস ধরে কাউকে চিনে না আপা। পূর্ণা ডুকরে কেঁদে উঠল। পদ্মজার চোখ পড়ে সদর ঘরের কোণে, মোর্শেদ কপালে হাত দিয়ে বসে আছেন। মানুষটাকে চেনা যাচ্ছে না একদমই, পিঠের হাত দিয়ে ফেসে আছে। পদ্মজা বাকিন হয়ে পড়েছে, কিছু বলবে নাকি কাঁদবে, বুকে কেমন যেন হচ্ছে, শরীরের শক্তি কে যেন শুষে নিয়েছে। পদ্মজা 2 হাতে হেমলতার মাথা তুলে ধরল। হেমলতা তাকান, নিষ্পান চাহনি। হেমলতার মাথাটা পদ্মজা বুকের সাথে জড়িয়ে ধরে আকুল ভরা কণ্ঠে বলল, একবার কথা বলো আম্মা, একবার 2 হাতে জড়িয়ে ধরো। হেমলতার হাত দুটো নেতে আছে মাটির উপর। পূর্ণা খেয়াল করে হেমলতার হাত দুটি কাঁপছে, চেষ্টা করছে পদ্মজাকে জড়িয়ে ধরার, কিন্তু পারছে না। তাহলে কি পদ্মজাকে চিনতে পেরেছেন? পদ্মজা কাঁদতে থাকলো, অনেক কিছু বলছে, কারো কথা কানে ঢুকছে না, শুধু বুঝতে পারছে এই পৃথিবীর বুকে থেকে তার মা হারিয়ে যাচ্ছে হেমলতা, হারিয়ে যাচ্ছে তার কল্পনার রাজ্যের রাজরানী। স্বপ্ন তো সব পূরণ হয়নি, এ তো কথা ছিল না। তবে কেন এমন হচ্ছে? পদ্মজার বুক ছিঁড়ে যাচ্ছে, যন্ত্রণায় সারা শরীর বিষিয়ে যাচ্ছে। কাপা ঠোঁটে হেমলতার পুরো মুখে চুমু খেলো পদ্মজা, ভারী করুণভাবে বলল, ও আম্মা, কোথায় হারালো তোমার তীক্ষ্ণ দৃষ্টি, ঝাঁঝালো কণ্ঠ? কেটে যায় অনেকটা মুহূর্ত, কাছের মানুষটা ছাড়া আর কেউ নেই, কারো মুখে রা নেই। হেমলতার মতোই সবাই বাকহীন, স্তব্ধ, কেউ খায়নি। বাসন্তী গুপ্ত ব্যথা নিয়ে রেঁধেছেন, প্রেমা প্রান্ত আমির ছাড়া কেউ খেলো না। পদ্মজাকে অনেক জোরাজোরি করেছে আমির, পদ্মজা খেলো না, আমিরও আর ঘাটলো না। পদ্মজা জানতে পারলো 2 মাস ধরে হেমলতা বিছানায় পড়ে আছেন। একটা দুটো কথা বলেন মাঝে মাঝে, 4 দিন ধরে তাও বলেন না। গতকাল ভোরে মুখ দিয়ে ফেনা বের হয়েছে, এমন অবস্থা হয়েছিল সবাই ভেবেছিল আত্মাটা বেরিয়ে যাবে। হাওলাদার বাড়ি থেকে সবাই দেখতে আসে, তখন জানা চাই আলমগীর ঢাকা যাচ্ছে। মোর্শেদ অনুরোধ করে বলে পদ্মজা আর আমিরকে খবর দিতে, ওরা যেন দ্রুত চলে আসে। রাতের ট্রেনে সকালে গোডাউনে পৌঁছে আলমগীর আমিরকে সব বলে। আমির সব শুনে আর দেরি করেনি, পদ্মজাকে নিয়ে চলে আসে। পথে কান্নাকাটি করবে তাই কিছু বলেনি পদ্মজাকে। পদ্মজা এত সব জেনে কিছু বলল না। অভিমানের পাহাড় তৈরি হয়েছে মনে, কারো কথা শুনতে ইচ্ছে করছে না। সারাক্ষণ চেষ্টা করছে হেমলতার সাথে কথা বলার, হেমলতা কিছুতেই কথা বলছেন না। একটু পানির বেশি আর কিছু খাচ্ছেন না। গায়ে মাংস বলতেই নেই, চামড়া ঝুলে গেছে। পদ্মজা হেমলতার পুরো শরীর মুছে দিয়ে কাপড় পাল্টে দিল। এরপর শোয়া অবস্থায় অজু করালো। ঠোঁট ভেঙে কেঁদে আরো একবার আকুতি করলো, একবার কথা বলো আম্মা, একবার ডাকো পদ্মজা বলে। হেমলতা তাকালেন, কিছু বললেন না, তাকিয়ে রইলেন। মাঝরাতে সবাই যখন ঘুমে, পদ্মজা তখন জেগে। ক্লান্ত হয়ে সবার চোখ দুটি লেগে গেলেও তার চোখ দুটি পলকও ফেলছে না। মনে হচ্ছে কে যেন চারপাশে ঘুরছে তার মাকে নিয়ে যেতে। ঝিঝে পোকার ডাক, শেয়ালের হাঁক ছাপিয়ে সে যেন কারো পায়ের শব্দ শুনতে পাচ্ছে। অবচেতন মন আজরাইলের উপস্থিতি অনুভব করছে। পদ্মজার বুকে ভয় জেঁকে বসে, চোখ পেটে জল বেরিয়ে আসে। এদিক ওদিক তাকিয়ে কেঁদে অনুরোধ করছি আমার মাকে কষ্ট দিবেন না। মুখে হাত চেপে কান্না আটকানোর প্রচেষ্টায় বারবার ব্যর্থ হতে থাকলো পদ্মজা। কাঁদতে কাঁদতে কণ্ঠ নিভে আসে, ঠান্ডায় শরীর জমে গেছে। চোখটা লেগেছে মাত্র, তখনই দপদপ একটা শব্দ ভেসে আসে। পদ্মজা চমকে তাকালো। হেমলতা হাত দিয়ে মাটি থাপড়াচ্ছেন, শরীর কাঁপছে। পদ্মজার নিঃশ্বাস থেমে যায়। হেমলতা এক হাত শক্ত করে ধরে কেঁদে উঠে বলল, আম্মা যেও না আমাকে ছেড়ে। ও আম্মা, আমার কষ্ট হচ্ছে আম্মা, আমার খুব কষ্ট হচ্ছে আম্মা, পায়ে পড়ি, আমাকে ছেড়ে যেও না আম্মা, ও আম্মা। পদ্মজা দ্রুত হেমলতাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। সবার ঘুম ছুটে যায়। একসাথে করুন কান্নার স্বরে ভেসে ওঠে মোড়ল বাড়ি। পদ্মজা কাউকে অনুরোধ করে বলে, নিয়েন না আম্মাকে, কষ্ট দিচ্ছেন কেন এত? আমার আম্মার কষ্ট হচ্ছে আম্মা, ও আম্মা, আমাকে ছেড়ে যেও না।
পদ্মজা কাঁদতে কাঁদতে সূরা ইয়াসিন পড়া শুরু করলো। হেমলতা শেষবারের মতো উচ্চারণ করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ নিঃশ্বাস ত্যাগ করে আত্মাটা বেরিয়ে যায়, শরীরের কাঁপাকাঁপি থেমে যায়, দেহটা শুধু পড়ে রয় পরিত্যক্ত বস্ত্রের মতো। পদ্মজা দেহটাকে খামসে জড়িয়ে ধরে আম্মা বলে চিৎকার করে উঠল। আশেপাশের সব বাড়ি থেকে মানুষ ছুটে আসে। পূর্ণা কাঁদতে কাঁদতে জ্ঞান হারায়। ফজরের আজান পড়েছে। আমির পদ্মজাকে হেমলতার থেকে ছাড়ানোর চেষ্টা করে কিছুতেই প্রাণহীন দেহটাকে পদ্মজার থেকে ছাড়াতে পারল না। যেন তার ডাকেই ফিরে আসবে হেমলতা। এমন কি হতে পারে না? হেমলতা কথা বলে উঠবেন, আবার হাসবেন, আবার হাঁটবেন। পদ্মজাকে ধমকে বলবেন, চুপ, এত কান্না কিসের? আমার মেয়ে হতে হবে শক্ত আর কঠিন, এত নরম হলে চলবে না। এটা শুধুই কল্পনা। আত্মা একবার দেহ ছেড়ে দিলে আর ফিরে আসে না, আপন ঠিকানায় ফিরে যায়। হেমলতা নামের মানুষটার আয়ুকাল এতটুকুই ছিল। তিনি উড়াল দিয়েছেন পরকালে, রেখে গেছেন আদরের 3 কন্যা। আদরের কন্যাদের ছেড়ে তো কখনো দূরে থাকতে পারতেন না। এবার কিভাবে চলে গেলেন? তিনি নিশ্চয়ই মৃত্যুর সাথে কঠিন যুদ্ধ করেছেন, কিন্তু পেরে ওঠেননি। ভোরের আলো ফুটতেই পদ্মজা নিজেকে শক্ত করল। গোসল করে এসে কোরআন শরীফ নিয়ে বসলো। হেমলতা বলতেন, মা বাবা মারা গেলে কান্নাকাটি না করে লাশের পাশে বসে কোরআন শরীফ পড়া ভালো। এতে করে কবরে আজাব থাকলে কম হয়। সে প্রতিটা অক্ষর পড়ছে আর কাঁদছে। জীবনের আকাশের 7 রঙা রংধনু নিভে গেছে, আর কখনো উঠবে না, কোনোদিন না। মোর্শেদ পাঞ্জাবের হাত দিয়ে চোখের জল মোছেন, আবার ভিজে যাচ্ছে। গোসলের পর হেমলতার মুখটা উজ্জ্বল হয়েছে, ঠোঁটের কোণে যেন হাসি লেগে আছে। পদ্মজা হেমলতার মৃতদেহের সামনে এসে দাঁড়ায়। সাদা কাপড়ে মোড়ানো লম্বা দেহটা দেখে বুকটা হাহাকার করে ওঠে। আকাশের দিকে তাকিয়ে বলে, আমি জানি তোমার রুহু আমার পাশেই আছে। এভাবে কথা না ভাঙলেও পারতে আম্মা, বলেছিলে কখনো কিছু লুকাবে না। বেহেশতে ভালো থেকো আম্মা, আমি পূর্ণা প্রেমা প্রান্তকে দেখে রাখবো। এরপর হাঁটু ভেঙে খাটিয়ার সামনে বসলো। হেমলতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আল্লাহকে বলে খুব দ্রুত আমাকে নিতে এসো কিন্তু। আমির হিমেল সহ আরো 2 জন খাটিয়ে কাঁধে তুলে নিল। কালমা শাহাদত বলতে বলতে তারা সামনে এগোয়। পূর্ণাকে 3 জন মহিলা ধরে রেখেছে। সে হাত পা দিয়ে ঝাঁপিয়ে চেষ্টা করছে ছোটার। তার ইচ্ছে হচ্ছে মৃতদেহটাকে আঁকড়ে ধরে রাখতে। পদ্মজা মাটিতে বসে পড়ে, কি যেন বুক ফুরে বেরিয়ে যাচ্ছে। আম্মা আম্মা বলে 2 হাত মাটিতে খামছে ধরে, মাটিতে মাথা ঠোকায়, বিড়বিড় করে আর বলে, আমার আম্মাকে কষ্ট দিও না মাটি, একটু কষ্ট দিও না, আমার আম্মাকে যত্নে রেখো। হীরের টুকরো তোমার বুকে ঘুমাতে যাচ্ছে, কষ্ট দিও না, কষ্ট দিও না। হাড় কাঁপানো শীতে কাঁপছে পদ্মজা। সন্ধ্যে থেকে খুব ঠান্ডা পড়েছে। এক কপরে মাটিতে মা একা আছে, এটা ভেবে পদ্মজার অশান্তি হচ্ছিল। তাই কম্বল নিয়ে রাতের বেলা ছুটে আসে মায়ের কবরে। সদ্য হওয়া কবরের কাঁচা মাটির ঘ্রাণ আসছে। পদ্মজা কম্বল দিয়ে মায়ের কবর ঢেকে দিল। এরপর 2 হাতে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আম্মা মনে আছে তোমার, যখন আমি ছোট অনেক, আব্বা আমার গায়ের কম্বল নিয়ে গেছিল, তখন তুমি তোমার শাড়ির আঁচল দিয়ে সারা রাত আমাকে জড়িয়ে ধরে রেখেছিলে, মনে আছে? আমাকে কেন তুমি সুযোগ দিলে না? কেন বললে না তুমি মরণ রোগে আক্রান্ত? আমার জীবনে অভিশপ্ত আক্ষেপ কেন দিয়ে গেলে আম্মা? কেন পেলাম না আমার মাকে সন্তানের মতো আদর করার সুযোগ? কোন দোষে আমার সঙ্গ তুমি দিলে না? মৃত্যুর আগে নিজের মেয়ের সাথে এত বড় অনাচার করে গেলে আম্মা, বিশ্বাসঘাতকতা করলে। আমি তো তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম, কখনো কোনো বিষয়ে জোর করিনি, জোর করে জানতে চাইনি। আমি বিশ্বাস করতাম তুমি সব বলবে আমায়। তুমি নিজে আমাকে বারবার বলেছো তোমার জীবনের এক বিন্দু অংশ থাকবে না যা আমাকে বলবে না। তবে কেন সেই কথা রাখতে পারলে না? আমার কষ্ট হচ্ছে আম্মা, তুমি অনুভব করছো? আমি তোমার বুকে শুয়ে অভিযোগ তুলছি, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। আমার কাছে থেকে কেড়ে নিয়েছো 10 মাস। তুমি পারতে আমাকে বলতে, তুমি পারতে আমাকে বিয়ে না দিয়ে নিজের কাছে রাখতে, তুমি পারতে আমাকে আরো 10 মাস আমার মায়ের সঙ্গ দিতে। আমি এত আক্ষেপ নিয়ে কি করে বাঁচবো আম্মা? কয়েকটা শিয়াল দূরে দাঁড়িয়ে আছে। মাঝরাতে কবরে ঝাঁপিয়ে পড়ে কেউ কাঁদতে পারে এমন হয়তো কখনো দেখেনি তারা। পদ্মজা হেমলতার কবরে হাত বুলিয়ে দিচ্ছে আর অশ্রু বিসর্জন করছে। আত্মহত্যা পাপ না হলে হয়তো এই পথে বেছে নিত সে। মোর্শেদ আমির টর্চ নিয়ে পদ্মজাকে খুঁজতে খুঁজতে কবরে আসে। হেমলতার কবর দেখে মোর্শেদ দুর্বল হয়ে পড়েন। পদ্মজার সাথে সাথে তিনিও কাঁদতে থাকেন। আমিরের শব্দ ভাণ্ডারে সান্ত্বনা মজুদ নেই। সে সাহস করতে পারল না কথা বলার। কান্না থামিয়ে পদ্মজার মুখস্থ সূরা ইয়াসিন পড়তে থাকলো। সে চায় না তার মায়ের বিন্দুমাত্র কষ্ট হোক কবরে। সন্তানের আমল নাকি পারে মৃত বাবা মার শাস্তি ঘুমাতে। যদি কোনো পাপের শাস্তি হেমলতার আমল নামায় থেকে থাকে তা যেন মুছে যায় পদ্মজার কণ্ঠের মধুর স্বরে। ধীরে ধীরে পদ্মজার কণ্ঠ কমে আসে, ঠান্ডায় জমে যায়।
চোখের মনির রং পাল্টে যায়। আমি দ্রুত পদ্মজাকে কোলে তুলে নিল। এরপর মোর্শেদকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে আসে। হেমলতা পড়ে রইলেন একা একা। শিয়ালগুলি একসাথে চেঁচিয়ে উঠল, মৃত্যুর মতো সত্য আর কিছু নেই, জন্মালে মৃত্যুর স্বাদ উপভোগ করতেই হবে। হেমলতার ঘরে পদ্মজা আর পূর্ণা বসে আছে দরজা বন্ধ করে। পুরো বিছানা জুড়ে হেমলতার পরনের কাপড় চোপড়, এসবই শেষ স্মৃতি। পূর্ণা দুটো শাড়ি বুকের সাথে জড়িয়ে ধরে থেমে থেমে কাঁদছে। পদ্মজা মাটিতে বসে আছে, উস্কো খুস্কো চুল। পূর্ণা আরো কাঁদতে পারছে না, বুক ফেটে যাচ্ছে, তবুও শব্দ বেরোচ্ছে না। পদ্মজা হেমলতার চুড়ি দুটো হাতে নিয়ে বলল, আম্মা বলে এখন কাকে ডাকবো? পূর্ণা, আমাদের আম্মা কই গেল? পূর্ণা বিছানা থেকে নেমে আসে, পদ্মজাকে জড়িয়ে ধরে ভাঙা স্বরে বলল, আল্লাহ কেন এমন করলো আপা? আমাদের প্রতি একটু দয়া হলো না? পদ্মজা বলল, এই ঘরটায় আর আসবে না আম্মা। পূর্ণা বলল, আপা, আম্মা আসে না কেন? আপা, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আমাকে মেরে ফেলো। পদ্মজা বলল, কাঁদিস না পুন, আমাদের সবার আবার দেখা হবে পরকালে। এরপর আর মৃত্যু নেই, অনন্তকাল একসাথে থাকবো, ঠিক দেখা হবে। পালঙ্কের উপর একটা পুরনো খাতা। পদ্মজা হাত বাড়িয়ে নিল। পূর্ণা এই খাতার প্রতিটা অক্ষর আগেই পড়েছে, তাই আর ঘাটল না। সে ক্লান্ত দেহ নিয়ে মাটিতে শুয়ে পড়ে। পদ্মজা খাতার পৃষ্ঠা উল্টালো। লেখা ছিল, আমার আদরের পদ্মজা, আজ 15 দিন তোর বিয়ের। প্রতিটা রাত আমার নির্ঘুমে কাটে। পুরো বাড়ি জুড়ে তোর স্মৃতিগুলো আমায় বিষে জর্জরিত করে দেয়। মেয়ে হয়ে জন্মালে বিয়ে করে শ্বশুর বাড়ি যেতেই হবে, তবুও মানতে কষ্ট হচ্ছে। আমার মেয়ে সারা জীবনের জন্য অন্য কারো ঘরে চলে গিয়েছে। বলেছিলাম আমার জীবনের বিন্দুমাত্র অংশ তোর অজানা রাখবো না। সেই কথা রাখতে আমি লিখতে বসেছি। স্বপ্ন ছিল তোকে অনেক পড়াবো, অনেক দিন নিজের কাছে রাখবো। কিন্তু মানুষের সব স্বপ্ন কি পূরণ হয়? দীর্ঘ 2 বছর আমার শরীরে বাসা বেঁধেছিল এক রোগ। প্রাথমিক অবস্থায় ছিল, কিন্তু পাত্তা দেয়নি। যখন তোর ম্যাট্রিক পরীক্ষার জন্য আকবর ভাইজানের বাড়িতে গেলাম, তখন একজন ভালো ডাক্তারের সাথে আমার দেখা হয়। তিনি আকবর ভাইজানের বন্ধু, দেখা করতে এসেছিলেন। তুই তখন পরীক্ষার কেন্দ্রে ছিলি। ওনার নাম আসাদুজ্জামান, বিলেত ফেরত ডাক্তার। কথায় কথায় আমার সমস্যাগুলোর কথা বলি, তিনি খালি চোখে আমাকে দেখেন, কিছু প্রশ্ন করেন, ওনার ধারণা জানান। আমি পার্কিনসন্স ডিজিজ নামের প্রাণঘাতী রোগে আক্রান্ত, যার 80% লক্ষণ আমার সাথে মিলে যায়। তিনি দ্রুত আমাকে পরীক্ষা করতে বললেন। এই রোগের চিকিৎসা তো দূরেই থাক, দেশে এই রোগের পরীক্ষার কেন্দ্রেও হাতে গোনা 2-1টা আছে। সেদিনটা আমার জীবনের বড় ধাক্কা ছিল। আমি দিকদিশা হারিয়ে ফেলি। আমি মারা গেলে আমার 3 মেয়ের কি হবে, কি করে বাঁচবে? ভয়ানক এই রোগ নিয়ে তোর সামনে হাসতে আমার ভীষণ কষ্ট হতো, তবুও হাসতে হতো। মহিব খুব ভালো ছিল, তাই তাদের প্রস্তাব ফিরিয়ে দেয়নি। আমি মারা যাওয়ার আগে তোর ভবিষ্যৎ নিশ্চিত করতে চেয়েছিলাম। বিয়ে ঠিক করে ফিরে আসি গ্রামে। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত অসহনীয় যন্ত্রণায় কাটতে থাকে। আসাদুজ্জামান ঢাকার এক হাসপাতালের নাম লিখে দিয়েছিলেন। সেখানে এই রোগের পরীক্ষা করা হয়। 100% নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষাটা করানোটা জরুরি। তার জন্য কেউ একজনকে দরকার পাশে। তোর আব্বাকে সব বলি। সব শুনে তোর আব্বা হাউমাউ করে বাচ্চাদের মতো কেঁদেছে। আল্লাহর উপর ভরসা রেখে চলে যাই ঢাকায়। আমি তখন হুঁশে ছিলাম না, মৃত্যু আমার পিছনে ধাওয়া করছিল। তাই মাথায় আসেনি আমি না থাকলে আমার মেয়েদের কোনো ক্ষতি হতে পারে। ঢাকা যাওয়ার পরে আল্লাহর কাছে আকুতি করি যেন পরীক্ষায় কিছু ধরা না পড়ে, বিয়েটা ভেঙে দিতে পারি আর আমার মেয়েদেরকে নিয়ে আরো কয়েকটা বছর বাঁচতে পারি। কিন্তু আল্লাহ শুনলেন না, তিনি দয়া করলেন না। মা, জানতে পারি আমার হাতে সময় কম, এই রোগের নিরাময় নেই। যে কোনো বছরে যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। এই কথা শোনা আমার পক্ষে সহজ ছিল না। ভেঙে গুড়িয়ে গিয়েছিলাম, কিন্তু তোদের কথা মনে পড়তেই আবার নিজেকে শক্ত করে নিয়েছি। যতদিন বাঁচবো শক্ত হয়ে বাঁচবো, তোর জীবন গুছিয়ে দিয়ে যাব। আমি পেরেছি, তোর বিয়ে হয়েছে, ভালো ছেলের সাথে, সুখে আসিস, এই তো শান্তির। আমার ভাবতে কষ্ট হয় একদিন তোকে, তোদের সবাইকে আমি ভুলে যাব। এখন তো কথা ভুলে যাই, তখন নিজের নারীর ছেড়া সন্তানদের মুখেও অচেনা হয়ে যাবে। কি নির্মম, তাই না মা? তুই ঢাকা চলে গিয়েছিস কয়েকদিন হলো। আমার মনে হচ্ছে আমাদের আর দেখা হবে না। আমার শরীরের অবস্থা ভালো না, আজ নাকি প্রান্তকে চিনতে পারিনি আমি। বেশি অনেকক্ষণ ওর চেহারাটা আমার অচেনা লেগেছে। কি অদ্ভুত, ভুলে যে আবার মনে পড়ে। হাত পা মাথা মুখের থুতনি, চোয়াল মাঝে মাঝে খুব কাঁপে। ধীরে ধীরে শরীরের ভারসাম্য একদম নষ্ট হয়ে যাচ্ছে। লাহারি ঘরে গিয়েছিলাম, হুট করে চৌকির উপর থেকে পড়ে গিয়েছিলাম। পূর্ণা সে কি কান্না! মেয়েটা খুব কাঁদুনি হয়েছে, একদমই হাঁটতে ইচ্ছে করে না, শক্তি কুলাই না। তোর কথা খুব মনে পড়ে। বৃদ্ধ হয়ে তোর শরীরে ভর দিয়ে হাঁটার ইচ্ছে ছিল মনে। পেটের চামড়ায় ফোসকার মতো কি যেন হয়েছে, চুলকায়, ব্যথা করে, রাতে ঘুম হয় না যন্ত্রণায়। তোর আব্বা আমার অশান্তি দেখে ঘুমাতে পারে না। বাসন্তী আপা সব জানে, মানুষটা অনেক ভালো। ভুল তো সবাই করে, এমন কেউ আছে যে জীবনে ভুল করেনি? বাসন্তী আপার রান্না কিন্তু অনেক মজার হয়, খুব ভালো ঘ্রাণ হয়। প্রান্ত প্রেমা সারাক্ষণ বলে, কিন্তু আমি সেই ঘ্রাণ পাই না। ঘ্রাণ শক্তিটাও লুপ্ত হয়ে গেছে। কয়েকদিন ধরে টয়লেটও হচ্ছে না, খাবার গিলতে পারি না। কোন পাপে এমন করুণ দশা হলো আমার? বোধ হয় আর শক্তি পাবো না লেখার। পুরনো সবকিছু স্থায়ীভাবে ভুলতে আর কতক্ষণ? সব লক্ষণ তো জেগেই বসেছে শরীরে, বাকি শুধু দুনিয়াটাকে
ভুলে যাওয়া আর সারা রাত জেগে আর কিছু কথা লিখতে চাই। সেদিন আমি জলিল আর মঞ্জুর ছেলেকে খুন করেছি। সৈয়দ তার আগেই খুন হয়ে গিয়েছিল। আটপাড়ার বড় বিলের হাওরের টিনের ঘরে ওরা তিনজন সবসময় জুয়া খেলে গাঁজা খায়। সেদিনও গাঁজা খেয়ে পড়েছিল। গিয়ে দেখি সৈয়দের লাশ এক কোনায় পড়ে আছে। হাতে দাঁড়িয়ে আছে তোর দেবর রেদওয়ান। ও আমাকে দেখে পালিয়ে যায়। এরকম দৃশ্য দেখে অপ্রস্তুত হয়ে পড়ি, তবুও থেমে থাকেনি। ঘুমন্ত জলিল আর মজনুর ছেলেকে বেঁধে বাকিটুকু আর বললাম না, শুধু এইটুকু বলবো, আমি যখন জলিল আর মজনুর ছেলেকে কোপাচ্ছিলাম তখন রেদওয়ান ঘরের এক পাশে লুকিয়েছিল। সে সব দেখেছে। আমি বের হতেই সে উল্টো দিকে হাঁটা শুরু করে। আজও জানতে পারিনি সে কেন সৈয়দকে খুন করেছে। তুই ঢাকা চলে গিয়েছিস ভেবে শান্তি লাগছে। রেদওয়ান ভয়ঙ্কর মানুষ। তার খুন করার হাত বলছে এটা তার প্রথম খুন নয়, সাবধানে থাকবি। আমিরকে সাবধানে রাখবি। তোর শাশুড়িকে কাঁদতে দেখেছি, ওনাকে আপন করে নিবি। আর লেখা যাচ্ছে না, হাত কাঁপছে, কেমন ঝাপসা হয়ে আসছে চারিদিক। এই খাতাটা প্রান্তের লুকিয়ে নিয়ে এসেছি। আমার সব শাড়ির সাথে ট্রাঙ্কের ভেতর যত্নে রাখছি। আমার অনুপস্থিতিতে যখন পড়বি কাঁদবি না একদম। জীবনে বড় হবি, আমি না থাকলে মৃত্যু কামনা করবি না, এটাও এক ধরনের পাপ। আল্লাহর যখন ইচ্ছে হবে মৃত্যু দিবেন। তিনি যে কারণে সৃষ্টি করেছেন তা পূরণ হলে মৃত্যু ধেয়ে আসবে। শুধু মৃত্যুর কথা স্মরণ রাখবি, কোরআনের পথে চলবি, কোনো পাপে চড়াবি না, অন্যায়কে প্রশ্রয় দিবি না। আমাদের আবার দেখা হবে, আমার মেয়ের সাথে আবার দেখা হবে। তুই তো আমার মা, আমার পদ্মজা, আমার 7 রাজার ধন, আমার 3 কন্যা, আমার অহংকার, আমার বেহস্ত। ভালো থাকবি, খুব ভালো থাকবি। মা কিন্তু দেখবে, কান্নাকাটি করতে দেখলেও পারে আমার শান্তি হবে না। তুই কাঁদবি না। আল্লাহ হাফেজ। পড়া শেষ হতেই খাতা বুকের সাথে জড়িয়ে ধরে পদ্মজা। হাত পা ছেড়ে আম্মা আম্মা বলে কাঁদতে থাকে। তার আর্তনাদে চারিদিকে স্তব্ধ হয়ে যায়।